আকাশে কে সেরা এই লড়াই তো বহু পুরনো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে আজকের এআই এর যুগ পর্যন্ত ফাইটার জেটগুলো টেকনোলজির এক অবিশ্বাস্য বিবর্তনের মধ্যে দিয়ে গেছে। চলুন আজ ডুব দেওয়া যাক সেই যাত্রার গভীরে, আর জেনে নেওয়া যাক প্রতিটি প্রজন্মের পেছনের আসল গল্পটা। এই যে আমরা প্রায়ই খবরে শুনি না, ফিফথ জেনারেশন ফাইটার বা সিক্সথ জেনারেশন ফাইটারের কথা, কিন্তু এই জেনারেশন বা প্রজন্ম শব্দটার মানেটা ঠিক কী, আর কেনই বা এটা এত গুরুত্বপূর্ণ? চলেন আজ এই রহস্যটাই খোলাসা করা যাক। যে কোনো গল্পের শুরুটা বুঝতে হলে তো একদম গোড়া থেকে ধরতে হয়, তাই না? তো আমাদের গল্পের শুরুটা হচ্ছে সেই সময় যখন পুরো পৃথিবীর আকাশ যুদ্ধের নিয়মকানুন নতুন করে লেখা হচ্ছিল, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে। একটু কল্পনা করুন তো, সালটা ১৯৪০। ব্রিটেন তখন নাৎসি জার্মানির আক্রমণের মুখে দাঁড়িয়ে। তাদের আসল সমস্যাটা কিন্তু শত্রু বিমানকে গুলি করে নামানো ছিল না, তার চেয়েও বড় চ্যালেঞ্জ ছিল শত্রু যে আসছে সেই খবরটা সময়মতো পাওয়া। আর ঠিক এই প্রয়োজন থেকেই জন্ম হলো এমন এক প্রযুক্তির যা আকাশ যুদ্ধের ইতিহাসটাই পুরোপুরি বদলে দিল, রডার। তো রাডার তো চলে আসলো, এটা নিঃসন্দেহে এক যুগান্তকারী আবিষ্কার ছিল। কিন্তু জানেন তো, প্রত্যেকটা সমাধানের সাথে একটা নতুন সমস্যাও আসে। সমস্যাটা হলো, এখন তো আর লুকিয়ে থাকার কোনো উপায় নেই। শত্রুপক্ষ আপনাকে দেখতে পাচ্ছে, তাহলে বাঁচার উপায় কি? একটাই উপায়, ওদের চেয়েও দ্রুত হতে হবে। আর এখান থেকেই শুরু হলো আসল খেলাটা, গতির খেলা। আর এই গতির যে চাহিদা, সেটাই জন্ম দিল প্রথম প্রজন্মের ফাইটার জেটের। যেমন ধরেন জার্মানির মেসারশমেট ME-262। এদের মূল শক্তি ছিল ওই যুগান্তকারী জেট ইঞ্জিন। উদ্দেশ্য একটাই, স্পিড, মানে অবিশ্বাস্য গতি। সোজা কথায়, ঝড়ের বেগে শত্রুর এলাকায় ঢোকো, আক্রমণ করো, আর পুরনো আমলের ওই পিস্টন ইঞ্জিন বিমানগুলো কিছু বুঝে ওঠার আগেই হাওয়ায় মিলিয়ে যাও। কিন্তু দেখুন, টেকনোলজি তো আর এক জায়গায় বসে থাকে না, তাই না? খুব তাড়াতাড়ি দেখা গেল প্রায় সব বড় দেশের হাতেই জেট ইঞ্জিন চলে এসেছে। ফলে ওই যে শুধু গতির যে অ্যাডভান্টেজটা ছিল, ওটা আর থাকলো না, মানে খেলার মাঠ আবার সমান। আর তখন শুরু হলো এক নতুন প্রতিযোগিতা, কে আনতে পারে নেক্সট বিগ থিং। তো এই নেক্সট বিগ থিংটা কী ছিল? দ্বিতীয় প্রজন্ম নিয়ে এলো কয়েকটা বড়সড় পরিবর্তন। এক, সুপারসনিক স্পিড, মানে শব্দের চেয়েও দ্রুত ওড়ার ক্ষমতা। ২, এয়ার টু এয়ার মিসাইল, এখন আর কাছাকাছি গিয়ে গুলি করতে হবে না, দূর থেকেই কাজ সারা যাবে। আর ৩, যেটা সবচেয়ে জরুরি, সেটা হলো বিমানের নিজের ভেতরেই রাডার, মানে পাইলট এখন আর অন্ধকারে ঢিল ছুটছেন। আচ্ছা, এখন ভাবুন, গতিও আছে, মিসাইলও আছে, সবার কাছেই আছে। তাহলে এবার নতুন কি করা যায়? মিলিটারি প্ল্যানাররা তখন একটা দারুণ আইডিয়া বের করলেন। আচ্ছা, একটা বিমানকে দিয়েই যদি অনেকগুলো কাজ করিয়ে নেওয়া যায়। ব্যাপারটা অনেকটা ওয়ান ম্যান আর্মির মতো। ধরুন একজন ছোট ব্যবসায়ী, যিনি একাই তার দোকানের মালিক, সেলসম্যান, আবার ক্যাশিয়ারও। আর ঠিক এই চিন্তা থেকে জন্ম হলো তৃতীয় প্রজন্মের সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা, মাল্টি রোল ফাইটার। এর মানে কি? মানে হলো একটাই বিমান, কিন্তু কাজ অনেক। প্রয়োজনে সে আকাশে অন্য ফাইটারের সাথে ডগ ফাইটও করতে পারে, আবার মাটিতে ট্যাঙ্কের ওপর বোমাও ফেলতে পারে, এমনকি সাগরের বুকে ভেসে থাকা জাহাজেও হামলা চালাতে পারে। এক কথায় বলতে গেলে এটা হলো আকাশের সুইস আর্মি নাইফ। এই যে একটা বিমান দিয়ে এত কিছু করা, এটা সম্ভব হলো একটা বিশেষ প্রযুক্তির কারণে, ডপলার রাডার। আগের প্রজন্মের পালস রেডার ছিল অনেকটা ক্যামেরার ফ্ল্যাশের মতো, একবার জ্বলে শুধু বলে দিত ওই যে ওখানে কিছু একটা আছে। কিন্তু ডপলার রাডার আরও অনেক স্মার্ট। এটা অনেকটা অ্যাম্বুলেন্সের সাইরেনের মতো। সাইরেনের শব্দ শুনে যেমন বোঝা যায় অ্যাম্বুলেন্সটা কাছে আসছে নাকি দূরে যাচ্ছে, ঠিক তেমনি ডপলার রাডারও বলে দেয় শত্রু বিমানটা কোথায় আছে, কত স্পিডে, কোন দিকে যাচ্ছে। তো গল্পটা আবার একই দিকে মোড় নিল। যখন সবার হাতে মাল্টিরোল ফাইটার চলে এলো, তখন ফোকাসটা আবার বদলে গেল। এবার চিন্তাটা হলো, বিমান তো শক্তিশালী হলো, কিন্তু পাইলটকে কিভাবে আরও বেশি সাহায্য করা যায়, কিভাবে তার কাজটা আরও সহজ করা যায়। আর এর উত্তর লুকিয়েছিল কম্পিউটার আর ইলেকট্রনিক্সের দুনিয়া। আর এখান থেকেই আসলো চতুর্থ প্রজন্ম, যা ছিল টেকনোলজির এক বিশাল বড় লাফ। প্রথমবারের মতো কম্পিউটার এসে পাইলটের অনেকগুলো কঠিন কাজ নিজের কাঁধে তুলে নিল, যেমন ফ্লাই বাই ওয়্যার সিস্টেম,
অত্যন্ত উন্নত অ্যাভিয়নিক্স আর সাথে ছিল অবিশ্বাস্য ম্যানুভারেবিলিটি, মানে আকাশে এমন সব ভেলকি দেখানোর ক্ষমতা যা আগের প্রজন্মের পাইলটরা হয়তো স্বপ্নেও ভাবত। এই ফ্লাই বাই ওয়ার জিনিসটা আসলে কি? সহজ করে বলি, পুরনো দিনের বিমান চালানো ছিল অনেকটা সাইকেল চালানোর মতো। আপনি হ্যান্ডেল যেদিকে ঘোরাবেন, চাকা সেদিকেই ঘুরবে, সরাসরি কানেকশন। কিন্তু ফ্লাই বাই ওয়্যার হলো একটা ভিডিও গেম খেলার মতো। আপনি যখন গেম কন্ট্রোলারে কোনো বোতাম চাপেন, সেটা তো সরাসরি গাড়ির চাকা ঘোরায় না, তাই না? ওটা প্রথমে গেমের কম্পিউটারে একটা সিগন্যাল পাঠায়, আর কম্পিউটার তখন হিসাব করে ঠিক কতটা চাকা ঘোরাতে হবে। এখানেও ঠিক তাই, পাইলটের নির্দেশটা আগে কম্পিউটারে যায়। আর এই যে অ্যাভিয়নিক্স শব্দটা শুনলেন, এটা আসলে কি? এটা হলো বিমানের ব্রেইন আর নার্ভাস সিস্টেম। এর ভেতরে আছে জিপিএস, রেডার, কমিউনিকেশন সিস্টেম, ওয়েপন কন্ট্রোল, সব কিছু। এই সবগুলো সিস্টেম একসাথে মিলেমিশে কাজ করে, অনেকটা সুপারম্যানের সব সুপার পাওয়ার একসাথে কাজ করার মতো। তো দেখুন, কয়েক দশক ধরে ফাইটার জেটগুলো হয়েছে আরও ফাস্ট, আরও স্মার্ট, আর আকাশে ভেলকি দেখানোর ওস্তাদ। তো এরপরে আর কি বাকি থাকে? যৌক্তিকভাবে একটাই জিনিস, এমন কিছু করা যাতে শত্রু আপনাকে দেখতেই না পায়, সোজা কথায় অদৃশ্য হয়ে যাওয়া। আর এই কনসেপ্টটাই আমাদের নিয়ে আসে পঞ্চম প্রজন্মে, যার মূল কথাই হলো স্টেলথ টেকনোলজি। কিন্তু প্রশ্নটা হলো, একটা বিশাল কান ফাটানো আওয়াজ করা ফাইটার জেট রাডারের চোখে অদৃশ্য হয় কি করে? ম্যাজিক নাকি? না, একদমই ম্যাজিক নয়। এর পেছনে আছে খাঁটি ফিজিক্স আর ইঞ্জিনিয়ারিং। দুটো মূল কৌশল কাজ করে এখানে। ১ নম্বর, বিমানের ডিজাইন। এর শরীরটা এমন অদ্ভুত সব কোণ দিয়ে তৈরি যাতে র্যাডারের সিগন্যাল ধাক্কা খেয়ে আয়নার মতো সোজাসুজি ফেরত না গিয়ে অন্যদিকে ছিটকে চলে যায়। আর ২ নম্বর হলো এর বাইরের আবরণ। এটা একটা বিশেষ র্যাডার অ্যাবজর্বিং মেটেরিয়াল বা র্যাম দিয়ে তৈরি, যা র্যাডারের সিগন্যালকে অনেকটা স্পঞ্জের মতো শুষে নেয়। এই দুইয়ের ফলে র্যাডারের স্ক্রিনে বিমানটা প্রায় দেখাই যায় না। স্বাভাবিকভাবেই এই টেকনোলজির আয়ত্ত করাটা ভীষণ কঠিন আর অমচম ব্যয়বহুল একটা ব্যাপার। আর এ কারণেই আজ পর্যন্ত মাত্র হাতে গোনা কয়েকটা দেশই সফলভাবে 5th জেনারেশন স্টেলথ ফাইটার বানাতে এবং ব্যবহার করতে পেরেছে, যেমন আমেরিকা, চীন বা রাশিয়া। তো স্টেলথ পর্যন্ত তো আসা গেল। এরপর টেকনোলজির এই দৌড় কি এখানেই থেমে যাবে? আকাশ যুদ্ধের পরের ধাপে কি অপেক্ষা করছে? উত্তরটা হয়তো এমন একটা প্রযুক্তির মধ্যে লুকিয়ে আছে যার নাম আমরা আজকাল প্রায় প্রতিদিনই শুনছি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। বেশিরভাগ এক্সপার্টই মনে করছেন 6th জেনারেশন ফাইটারের মূল চালিকা শক্তি হবে এআই। একবার ভাবুন তো, এমন একটা ফাইটার জেট যার ককপিটে কোনো পাইলটই নেই, একটা কম্পিউটার নিজেই প্লেনটা ওড়াচ্ছে, অস্ত্রশস্ত্র সামলাচ্ছে আর চোখের পলকে যুদ্ধের কঠিন সব সিদ্ধান্ত নিয়ে ফেলছে। এই প্রযুক্তিগত উন্নতির স্বপ্নটা দারুণ, কিন্তু এর সাথে একটা বিশাল আর খুব গভীর প্রশ্নও চলে আসে। জীবন মৃত্যুর মতো একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার কি আমরা সত্যিই একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর ছেড়ে দিতে পারি? আর এই প্রশ্নটাই আমাদের ভবিষ্যতের যুদ্ধের ময়দান নিয়ে একটা চূড়ান্ত ভাবনার সামনে দাঁড় করিয়ে দেয়। তাহলে কি পরের যুদ্ধটা মানুষে মানুষে হবে, নাকি প্রোগ্রামে প্রোগ্রামে?